আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের ম্যাথ সলভ। তো মোটামুটি আমাদের যে 10টা অধ্যায় আছে, 10টা অধ্যায়ের মধ্যে যে ম্যাথসগুলো আসলে প্রিভিয়াস ইয়ারে মেডিকেল কোশ্চেন এসেছে বা নতুন কোনো টপিকের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আর কি আজকে সলভ করব। তো প্রথমে যে ম্যাথসটা আছে সেটা হচ্ছে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য যদি 7/22 মিটার হয়, তাহলে হচ্ছে এর আয়তন যদি 4 মিটার কিউব হয়, তাহলে এর ব্যাস কত হবে আসলে। তো আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে v = পাই আর স্কয়ার এইচ, তাই তো। এইচ মানে উচ্চতা, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে আমরা যদি মান বসাই, ভি এর মান এখানে দেয়া আছে 4, পায়ের মান আমরা জানি হচ্ছে 3.1416। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, বাট পায়ের মানকে আরও একভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 22/7। তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখো তাহলে এটার 22/7 এর মানও কিন্তু 3.14 আসবে। আর এর মানটা জানি না, আর এর মানটা আমাদের বের করতে হবে। আর হচ্ছে এইচ এর মানটা জানি, এইচ এর মানটা হচ্ছে 7/22, তাই তো। তার মানে কি দাঁড়াচ্ছে, আর এইচ স্কোয়ার = 4, তাই তো। মানে এখানে সব কাটাকাটি হয়ে যায়, 22 7 7 কেটে যায়। আর এইচ স্কোয়ার = 4, তার মানে হচ্ছে আর = 2। তো তাহলে হচ্ছে এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, কিন্তু আমাদের এখানে কি বলছে, ব্যাস বের করতে বলছে। তাহলে ব্যাস আমরা তো জানি d = 2r, তাহলে কি হবে 4 মিটার। তো এটা গেল প্রথম ম্যাথ। এরপরে আসি যে 10 এবং 20 নিউটনের দুটি ফ্যাক্টরের মধ্যবর্তী কোণের মান যদি 60 ডিগ্রি হয়, আর রাশি দুটির লব্ধির মান কত, তাই তো। তো লব্ধির মান আমরা জানি আর স্কোয়ার = পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। যদি তাদের মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে হচ্ছে কজ আলফা, তাই তো। তা এখানে আমাদের সবকিছুর মানই দেয়া আছে। পি ধরলাম আমরা 10 নিউটনকে পি ধরি, কিউকে ধরি হচ্ছে আমরা 20 নিউটন, আর আলফার মান হচ্ছে এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। তো আলটিমেটলি সব কিছু বসাইলে 700 আসে। তোমরা যদি ম্যাথমেটিক্যালটা মিস করে দেখো দেখবে 700 আসবে। তো তারপরে আর এর মান আসবে হচ্ছে তোমার √700। তো এইভাবে আর কি বের করা যাবে, খুবই সিম্পল একটা ম্যাথ। তো পরবর্তীতে আসি যে খাড়াভাবে পতিত বৃষ্টির বেগের মানের সমান বেগে এক ব্যক্তি সমতল রাস্তার উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। বৃষ্টি হতে রক্ষা পেতে ওই ব্যক্তিকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, তাই তো। তার মানে আমরা যদি কল্পনা করি, এদিকে তিনি যাচ্ছেন, বৃষ্টি পড়ছে হচ্ছে এইদিকে, মানে এক্স অক্ষ বরাবর তিনি যাচ্ছেন আর ওয়াই অক্ষ বরাবর বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি থেকে বাঁচার জন্য তাকে ধরলাম থিটা কোণে ছাতা ধরতে হবে, তাই তো। থিটার কোণে ছাতা ধরতে হবে, এই থিটার কোণটাই আমাদের বের করতে হবে আলটিমেটলি। তো থিটার কোণ বের করার জন্য এই বৃষ্টি আর হচ্ছে বৃষ্টিতে কত কোণে ছাতা ধরতে হয়, এটা আমি হচ্ছে ভেক্টরের অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম। সহজ একটা সূত্র আছে, সেটা হচ্ছে tan θ = বাতাসের বেগ বাই বৃষ্টির বেগ। তো এই সূত্র দিয়ে কিন্তু আলটিমেটলি ছোট্ট একটা সূত্র, যে tan θ = বাতাসের বেগ বা বৃষ্টির বেগ, বাতাস বা ব্যক্তির বেগ যেটাই তুমি বলো একই কথা। তো এই সূত্র দিয়ে আলটিমেটলি এই ম্যাথটা বের করে ফেলা যায়। এখন এই একটু খেয়াল করো যে খাড়াভাবে পতিত বৃষ্টির বেগের মানের সমান বেগে এই ব্যক্তি সমতল রাস্তায় দৌড়ে যাচ্ছে। তো আমরা যদি বৃষ্টির বেগ x ধরি, তার কিন্তু ব্যক্তির বেগও কিন্তু x দাঁড়ায়। তাহলে আমরা যদি সমীকরণের মান বসাই, tan θ = x/x = 1। আর আমরা এটাও জানি যে tan 45 এর মান হচ্ছে 1, তাই তো। তার মানে আমাদের কত কোণে ছাতা ধরতে হবে, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তো খুবই সিম্পল একটা ম্যাথ, শুধু একটা সূত্র দিয়ে মনে রাখা যায় যে tan θ = বাতাস বা ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। পরবর্তীতে আসে একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকাটি অপর পারে সোজাসুজি পৌঁছাতে পারে। তো এটা তো ভেক্টরের ম্যাথ। তো চিন্তা করি এটা হচ্ছে সেই নদী, আর এখান থেকে নৌকাটা যাত্রা শুরু করেছে। তো নৌকার যাত্রার উদ্দেশ্য হচ্ছে এই পাশের দিকে যাওয়া, তাই তো। তো নৌকা যাতায়াত আর হচ্ছে স্রোত যাচ্ছে হচ্ছে এই অক্ষ বরাবর, মানে সেটা এক্স অক্ষ বরাবর ধরি, আর তার যাত্রার উদ্দেশ্য 6 অক্ষ বরাবর।
তো এখানে বলেছে যে যেহেতু স্রোত সামনের দিকে আছে, এজন্য ভেক্টর আমাদের অবশ্যই একটা কোনাকুনিভাবে তাকে যাত্রা শুরু করতে হবে, ঠিক আছে। আর লব্ধি তাহলে হবে হচ্ছে নির্দিষ্ট দিকে। আমাদের আমাদের যে পৌঁছানোর যে উদ্দেশ্য যে জায়গায়, সেটা যদি আমরা লব্ধি হিসাবে ক্রিয়েট করি, তাহলে আমরা পি ভেক্টরে যদি আমরা পি ভেক্টরকে যদি আমরা নদীর স্রোত হিসাবে বিবেচনা করি, এবং কিউ ভেক্টরকে যদি আমরা নৌকাটা কোন দিকে যাত্রা শুরু করবো সেটা প্রকাশ করি, আর আর কে যদি আমরা প্রকাশ করি যে সোজাসুজিভাবে পৌঁছানো যে ভেক্টরটা লব্ধি ভেক্টর, তাই তো। তো এক্ষেত্রে আমরা কত কোণে পৌঁছাতে পারবো, ধরলাম হচ্ছে কোণটা হচ্ছে থিটা। তো আমরা হচ্ছে কোণ সূত্রটা জানি যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তো সোজাসুজি পৌঁছাতে পারবে বলছে। তো সোজাসুজি পৌঁছানোর ক্ষেত্রে স্রোতের বেগ যদি এক্স অক্ষ বরাবর হয় আর সোজাসুজি পৌঁছানো ওয়াই অক্ষ, তাই তো, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা আসলে কত হবে? তাদের মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে tan থিটার মানটা কিন্তু হবে হচ্ছে 90, তাই তো। তার মানে থিটার মানটা হবে হচ্ছে 90, তার মানে tan 90, আর উপরে যা আছে সেটাই। তো tan 90-র মান হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটিকে কিন্তু আরও অন্যভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 1/0 1/0 দিয়ে প্রকাশ করা যায় কিন্তু। তাহলে 1/0 ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো আমরা যদি একটুখানি গাণিতিক হিসাব করে বের করি, তাহলে আলটিমেটলি এটা এভাবে দাঁড়াবে যে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। তাহলে এখানে যদি আমরা মান বসাই, পিকে আমরা ধরেছি হচ্ছে স্রোতের বেগ, আর কিউকে ধরেছি হচ্ছে নৌকার বেগ, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে 5/10 মাইনাস 5/10, তার মানে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তো সেক্ষেত্রে আমরা যদি বের করি, আলফার মান বের হয় হচ্ছে 120 ডিগ্রি। তো আলটিমেটলি 120 ডিগ্রি কোণে যদি স্রোতের সাথে যাত্রা শুরু করে, তাহলে ওই ব্যক্তি নৌকা চালিয়ে একদম সোজাসুজি অপর পারে যে পৌঁছাতে পারবে। তো এটা গেল। পরবর্তীতে আসি, কোনো কণার উপরে এত বল প্রয়োগ করলে কণাটির সরণ যদি এত হয়, তাহলে প্রযুক্ত বল দ্বারা কাজ কত জুল হবে। কাজের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে W ইজ ইকুয়াল টু এফ ডট এস, ভেক্টরের ডট গুণন। তো ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে আমরা সমীকরণও জানি, যে সমীকরণটার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার হচ্ছে সমীকরণ ডট গুণনের উপাংশের সমীকরণ হচ্ছে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখানে আমি এ কে যদি এ এফ ধরি আর বি কে যদি এস ধরি, তাহলে আমরা দুইটা যে ভেক্টর রাশি আছে উপাংশগুলোর মধ্যে তাদের মানগুলোর গুণ এবং যোগফল করে আলটিমেটলি আমরা কাজটা বের করে ফেলতে পারবো। তো খুবই সহজ। পরবর্তীতে আসি যে একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার ভিতরে 0.56 মিটার প্রবেশের পরে অর্ধেক বেগ যদি হারায়, গুলিটি আর কত দূর প্রকাশ করবে। এটা যদি তুমি আমার প্রিভিয়াস লেকচার ফলো করো, তাহলে আমি ওখানে বলে দিচ্ছি, সেম একটা ম্যাথ ছিল সেখানে। তো এখানে জাস্ট মনে রাখবা যে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে গুলি এতটুকু ঢোকার পরে অর্ধেক বেগ যদি হারায়, তাহলে আর গুলিটা কত দূর প্রকাশ করবে। তো সেক্ষেত্রে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে, সেক্ষেত্রে একটা সহজ সূত্র বলে দিই, সেক্ষেত্রে হচ্ছে 3/1 1/3 পথ সে আর দ্রুত প্রবেশ করবে। এটা হচ্ছে একটা সহজ সূত্র। এরকম কোনো কোশ্চেন থাকলে, এরকম এক্স্যাক্ট সেম ক্যাটাগরি যদি কোশ্চেন থাকে, তাহলে আমার 1/3 পথ হচ্ছে সে বাকি অর্ধেক বেগে হচ্ছে অতিক্রম করবে। তাহলে 0.56-এর 1/3 মানে 3 দিয়ে ভাগ করলে যেটা বেরোয়, সেই পথটুকু পথই আলটিমেটলি হচ্ছে প্রবেশ করতে পারবে। তো পরবর্তীতে আসি যে একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত। তো এক্ষেত্রে হচ্ছে সূত্রটা বলি। সূত্র হচ্ছে আমার এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমার এখানে ত্বরণ বের করতে হবে, আর এখানে যেহেতু বলছি স্থিতিশীল অবস্থা, তাহলে এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার দিয়ে বলা যায়। তার মানে এ ইজ ইকুয়াল টু 2s/t স্কয়ার। সহজে বেরিয়ে যাবে, খুব সিম্পল একটা ম্যাথ। পরে আসি হচ্ছে
একটি বস্তু আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। এটা হচ্ছে প্রাসের একটা অঙ্ক। তো প্রাসের ওই সমীকরণ যদি তোমাদের খেয়াল থাকে, আমি আমার আগের লেকচারে পড়িয়েছি যে 45 ডিগ্রি কোণে ছোড়া প্রাসের দূরত্ব হবে সর্বাধিক, ঠিক আছে, মানে পাল্লাটা হবে হচ্ছে সর্বাধিক। তো সর্বাধিক পাল্লার সমীকরণ হচ্ছে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি, তাই তো। তাহলে ভি দেয়া আছে 9.8, তার স্কোয়ার মানে হচ্ছে আরও একটা 9.8, আর জি এর মান অলরেডি জানি 9.8। তাহলে আলটিমেটলি আর ম্যাক্সের মান বেরোবে, মানে পাল্লাটা বেরোবে হচ্ছে 9.8 মিটার। তো পরবর্তীতে আসি, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে চলা শুরু করলো, 10 সেকেন্ড পরে ওইটি কত দূরত্ব অতিক্রম করবে। খুবই সিম্পল, সমীকরণটাও খুবই সিম্পল। যেহেতু স্থির অবস্থা থেকে বলছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু স্থির অবস্থান আদিবেগ নাই, তাহলে এখানে আরও আমরা ইউটিটা বাদ দিয়ে হাফ এ টি স্কোয়ার বসাতে পারি, এবং এস এর মান আলটিমেটলি এ এবং টি এর মানের সাথে বসাই দিলে ম্যাথটা বের হয়ে যাবে। পরবর্তীতে আসি যে একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়লে তা কতক্ষণ শূন্য থাকবে। তো এখানে খাড়া উপরের দিকে ছোড়ার জন্য সমীকরণ হচ্ছে টি ইজ ইকুয়াল টু ভি নট বাই জি। আবারও বলছি, খাড়া উপরের দিকে ছোড়ার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে টি ইজ ইকুয়াল টু ভি নট বাই জি। মানে এটা ভূপৃষ্ঠ, এখান থেকে তুমি বস্তুটা ছুড়লা এবং এইখানে সে যে পৌঁছাবে, তাহলে এই যে ভূপৃষ্ঠ থেকে উপরে পৌঁছাতে যে সময়টা, সেই সময়টা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ভি নট বাই জি। খারাপভাবে যদি ছোড়ো তুমি, তো উপরে উঠতে লাগবে যে সময়, সেটা টি, তাই তো। তার মানে তার নিশ্চয়ই আবার নিচে নামতেও একই সময় লাগবে। এজন্য কতক্ষণ শূন্য থাকবে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরে কতক্ষণ থাকবে, সেটা হিসাব করার জন্য আমাদের যে সমীকরণটা ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 ভি নট বাই জি। তো সেক্ষেত্রে আমরা যদি মান বসাই 2 ইন্টু 4.9 ডিভাইডেড বাই 9.8, তাহলে এখান থেকে কিন্তু খুব সহজে বলা যেতে পারে যে কতক্ষণ শূন্য থাকবে, সেটা হচ্ছে বের হয়ে যাচ্ছে খুব ইজিলি। তো পরবর্তীতে আসি যে স্থির অবস্থান থেকে স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড সমতলে চললে একটি বস্তু পঞ্চম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এই এনতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তার জন্য সমীকরণ হচ্ছে এস ইজ ইকুয়াল টু হাফ এ টুয়াইজ এন মাইনাস 1। আবারও বলতেছি, এস ইজ ইকুয়াল টু হাফ এ টুয়াইজ এন মাইনাস 1। এখানে স্থির অবস্থা বলেছে, এই জন্য ইউ এর মান আমি উল্লেখ করি নাই। তো এন মান হচ্ছে এনতম সময়, তো এখানে কত বলেছে, পঞ্চম সময়, তাই তো। তার মানে আমি মান বসাই, এ হাফ এর মান হচ্ছে 4, এনতম সময়, তাই তো। তাহলে 2 গুণ 5 মাইনাস 1, তাহলে আলটিমেটলি কি বেরোচ্ছে, 2 গুণ 9 ইজ ইকুয়াল টু 18 মিটার। তার মানে পঞ্চম সেকেন্ডে ওই বস্তুটি 18 মিটার দূরত্ব অতিক্রম করবে। পরবর্তীতে আসি যে 60 কেজি ভরের একটি বস্তুর উপরে কত বল প্রয়োগ করলে 1 মিটারে 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পাবে আর কি, তাই তো। তো আমরা সূত্র জানি, খুব সিম্পল ম্যাথ, এফ ইজ ইকুয়াল টু এম এ, আর এর মান জানি হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এম এর মান দেয়া আছে 60 কেজি, ভি এর মান দেয়া আছে হচ্ছে 10, আর যেহেতু স্থির অবস্থান তাহলে এখানে আর ইউ এর মান বসানোর দরকার হচ্ছে না, 1 মিনিট তার মানে 60, তাই তো। আলটিমেটলি কত দাঁড়ায়, 10 নিউটন। তো এটাই গেল সিম্পল। এরপরে আসি যে 10 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভর বেগের পরিমাপ কত হবে। খুবই সিম্পল, ভর বেগ হচ্ছে, যদি আমি পি দিয়ে প্রকাশ করি, সরি, তাহলে হচ্ছে আমার ভরবেগের সমীকরণ হচ্ছে এম ভি, তাই তো। এম এর মান দেয়া আছে 10 কেজি, আর ভি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে 120 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ খুবই সিম্পল, সহজ। তো এরপরে আসি হচ্ছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমার পিচ্ছিল বরফের উপরে 1 কেজি ওজনের একটি পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলায়
10 সেকেন্ড পরে ঘর্ষণ বলে থেমে যায়, এখানে ঘর্ষণ বলটা কত। তো এখানে ঘর্ষণ বল বের করার সমীকরণ সেম, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ মানে যে মন্দনটা ওখানে ক্রিয়েট হয়েছে, তো এখানে এম বসালাম, এর মান আমরা জানি যে ভি মাইনাস ইউ বাই টি, এর মান দেয়া আছে 1 কেজি। ভি হচ্ছে শেষ বেগ, তাই তো, ভি হচ্ছে 0, শেষ বেগটা 0 যেহেতু থেমে গেছে। আদি বেগটা ছিল হচ্ছে 2, আর সময়টা হচ্ছে 10 সেকেন্ড। তো এখান থেকে আলটিমেটলি বের করতে পারলে মাইনাস মান আসবে, কারণ হচ্ছে যেহেতু এখানে আমি ত্বরণটা হচ্ছে মন্দন হিসেবে প্রকাশ পেয়েছে, তো বলটা আলটিমেটলি ধনাত্মকে প্রকাশ করা হবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 2/10 মাইনাস 2/10 মানে আলটিমেটলি হচ্ছে মাইনাস 0.5, বা যেটাকে আলটিমেটলি বল অ্যান্সার হিসাবে কিন্তু 5 নিউটনই প্রকাশ করা হবে। ঘর্ষণ বলটা হচ্ছে 5 নিউটন। পরবর্তীতে আসে যে একটি চাকার ভর 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার হলে জড়তার ভ্রামক কত? খুবই সিম্পল, জড়তার ভ্রামক চক্রগতির চাকার ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র হবে হচ্ছে I is equal to mk²। এম এর মান দেয়া আছে 10 কেজি, আর কে এর মান হচ্ছে 0.5 এর মিটারের স্কোয়ার, তার মানে আলটিমেটলি দাঁড়ায় 10 গুণ 0.25 মিটার স্কোয়ার। এখানে কেজি হচ্ছে একক, তার মানে আলটিমেটলি 2.5 কেজি মিটার স্কোয়ার। তো এটাই গেল খুবই সিম্পল একটা জিনিস। চাকার ক্ষেত্রে হচ্ছে চক্রগতি আমার হচ্ছে জড়তা ভ্রামকের সমান হচ্ছে I is equal to mk²। তো পরবর্তীতে আসি 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ হচ্ছে 50 কেজি বা মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত হবে, তাই তো। তো গতিশক্তির সাথে ভরবেগের সমীকরণ হচ্ছে E is equal to pa²/2m। তো সেক্ষেত্রে আমি যদি গতিশক্তি বের করতে চাই, পি এর মান অলরেডি দেওয়া আছে 50, তার স্কোয়ার 2 আর হচ্ছে 2m, এম এর মানও দেওয়া আছে 2 গুণ 50, তার মানে আলটিমেটলি উপর একটা 50-এর সাথে যদি আমরা কাটাকাটি করি 50/2, সেটাকে দ্বারা আসলে আলটিমেটলি 25। গতিশক্তির একক হচ্ছে আমার জুল, তো সেক্ষেত্রে হবে হচ্ছে 25 জুল। তো পরবর্তীতে আসি যে 17 নম্বর প্রশ্ন, যে 100 কেজি ভরের একটি পাথরের ক্রেনের সাহায্যে 1.1 মিটার পার সেকেন্ড বেগে ছাদে উঠালে ক্রেনের ক্ষমতা কত, তাই তো। তো ক্ষমতার সূত্র আমরা জানি P is equal to WV, আর ডাব্লুর মানে আমরা জানি mgv। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি মান বসাই 10 গুণ 9.8 into 0.1, সেক্ষেত্রে তোমার হচ্ছে আলটিমেটলি অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 98। সরি। তো অ্যান্সার হবে 98। তো পরবর্তীতে আসি 18 নম্বর কোশ্চেন, যে 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্বে সরানো হলো, বস্তুটির উপর কি পরিমাণ কাজ হলো, তাই তো। তো এটা সহজ, আমরা জানি কাজের সূত্র W = FS দিয়ে আলটিমেটলি F is equal to আমরা জানি হচ্ছে MAS। তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো আলটিমেটলি কোশ্চেনটা, অ্যান্সারটা। তো পরবর্তীতে আসে হচ্ছে 100 কেজি ভরের একটি ব্যক্তি 6 মিটার লম্বা একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে অবস্থিত হলে লোকটির নিচে নামতে কি পরিমাণ জুল কাজ করতে হয়েছে। তো এক্ষেত্রে সমীকরণটা হচ্ছে, কাজের সমীকরণটা হচ্ছে W is equal to FS cos θ। cos থিটার ক্ষেত্রে থিটার মান হবে হচ্ছে 30 ডিগ্রি, F এবং S এর মান আলটিমেটলি বের করে আমরা হচ্ছে যদি সমীকরণে মান বসাই তাহলে হচ্ছে অ্যান্সারটা বের হয়ে যাবে। তো পরবর্তীতে আসি যে মঙ্গল গ্রহে ব্যাস 6000 কিলোমিটার, এর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মঙ্গল গ্রহ থেকে কোনো বস্তুর মুক্তির বেগটা কত হবে। তো মুক্তি বেগের সমীকরণটা কি? মুক্তি বেগের সমীকরণটা হচ্ছে স্কেপ ভেলোসিটি v is equal to √2gr, তাই তো। এখানে আর মানে কিন্তু ব্যাসার্ধ, এখানে দেওয়া আছে ব্যাস, তার মানে মঙ্গল গ্রহের ব্যাসার্ধটা হবে 3000 কিলোমিটার, বা তার সাথে যদি 1000 গুণ করি মিটার। আমাদের সব সমীকরণে হিসাব করা লাগবে কিন্তু মানে স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ড ইউনিটে, মানে মিটারে কনভার্ট করবে। কিলোমিটার থাকলে সেটা মিটারে কনভার্ট করে নিতে হবে। তো আমরা যদি এখানে মান বসাই, আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 3.8 এবং এত বড় একটা সংখ্যার মধ্যে গুণ করে তার উপর আবার রুট করা, এই জিনিসটা একটুখানি কমপ্লেক্স। ক্যালকুলেটর ছাড়া মনে হতে পারে যে করা সম্ভব না। আমি হিসাবের সুবিধার্থে মঙ্গলের জি এর মান ধরলাম 4, ঠিক আছে? তো 2 × 4 আর হচ্ছে 3000 কিলোমিটারকে আমি যদি যখন মিটারে কনভার্ট করছি সেটা। তো আলটিমেটলি এটা কি দাঁড়ায়? আলটিমেটলি এটা দাঁড়ায় না যে আমি যে 4 যেতে ধরছি, 4 × 2 = 8 আর 3 × 8 = 24, তাই তো? তার মানে √24, তারপরে এতগুলো শূন্য, তাই তো? তো আমিও সেটাও বাদ দিলাম, হিসাবের সুবিধার্থে আমি হচ্ছে 24 নিলাম। এখন যেহেতু রুট করতে হবে, এর আশেপাশে কোন সংখ্যার রুট করলে একটা পূর্ণ সংখ্যা বের হয়? ধরো 24 যেহেতু হয়েছে, আমি সেটা আরও হিসাবের সুবিধার্থে 25 ধরলাম। 25-এর রুট করলে পাওয়া যায় হচ্ছে 5। এখন তোমার একটু মাথা খাটাইতে হবে যে অপশানে কোন কোন মানগুলো দেয়া আছে। সাপোজ অপশানে দেয়া আছে 2.7, 3.7, 4.7, 5.7, তাই তো? এদের মধ্যে একটা রাইট অ্যান্সার আছে। এদের মধ্যে রাইট অ্যান্সারটা হচ্ছে 4.7, ঠিক আছে? 4.7 কিলোমিটার/আওয়ার হচ্ছে মঙ্গল গ্রহের মুক্তিবেগ। তো এখন এই ম্যাথটা আমি হচ্ছে হিসাবে সুবিধার্থে সবগুলো পূর্ণ সংখ্যা ধরলাম, এবং 24 যেহেতু আসে তাও সেটাও হিসাবে সুবিধার্থে আমি 25 ধরলাম। তাহলে 25-এর রুট করলে দাঁড়ায় 5। এখন এই 5-এর সাথে সব থেকে কাছের মান কোনটা আছে? 5-এর সাথে সব থেকে কাছের মান কোনটা? 2.7, 3.7, 4.7 না 5.7? 4.7টা হচ্ছে সব থেকে কাছের। তাহলে তোমার এখানে ধরে নিতে হবে 4.7টাই হবে হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। তুমি যদি ক্যালকুলেটরে মান বসাও দেখবা 4.7 আসতেছে, এবং তোমার হিসাবের সুবিধার্থে তুমি যখন পূর্ণ মানগুলো নিয়ে হিসাব করবা তখন দেখবা কাছাকাছি যে পূর্ণ মানটা সেটা নিয়ে হিসাব করলে দেখবা আলটিমেটলি তোমার ম্যাথের অ্যান্সার মিলে যাচ্ছে। তাহলে এই পুরা কোশ্চেন নিয়ে কিন্তু এত বিশাল তোমার গুণ করা, তার উপরে রুট করলে কত আসে, এত হিসাব করে না আসে। এই যে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করে তারপর সেটার সাথে রাইট অ্যান্সার, মানে কোনটা রাইট অ্যান্সার সেটার কাছাকাছি পার্থক্যের মধ্যে কোনটা রাইট অ্যান্সার সেটা খুঁজে বের করে, কিন্তু একটা অন্তত মেডিকেলের ম্যাথসগুলো করার মধ্যে একটা ট্রিক্স। তো আমি এভাবে করতাম। তোমরা যদি কমফোর্টেবল থাকো যে পুরোটা হিসাব করে অ্যাকচুয়াল মানটা বের করবা, দ্যাটস অল আপ টু ইউ। পরবর্তীতে আসি যে কোনো বস্তুর ভর ভূপৃষ্ঠে 75 কেজি হলে চাঁদের ভর কত? খুবই ট্রিকি একটা কোশ্চেন। অনেকে মনে করতে পারে আচ্ছা ভর এত, তাহলে চাঁদের ভরও, চাঁদে তো জানি আমরা জৈবিকর্ষ মান পৃথিবীর 6/1 আর ওজনের হচ্ছে সূত্র তো আমরা জানি W=mg। এম তো দেয়া আছে, জি হবে হচ্ছে g/6 চাঁদের ক্ষেত্রে, আর এম এর মান তো দেওয়া আছে। এইভাবে বের করে একটা খুব কমপ্লেক্স একটা অ্যান্সার বের করলা, আলটিমেটলি দেখলা অপশানও আছে, কিন্তু ওটা হবে সম্পূর্ণ ভুল। কারণ কোশ্চেনটা আবার ভালোভাবে পড়ো যে কোনো বস্তুর ভর ভূপৃষ্ঠে যদি 75 কেজি হয় চাঁদের ভর কত? কি বলছে? ভর 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 মানে আলটিমেটলি কিন্তু এম এর মানই বলতে বলছে। ভর কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় ওজন। ওজন চেঞ্জ হয়। পৃথিবীতে যে বস্তু বা ব্যক্তির ভর হচ্ছে 75 কেজি, চাঁদেও তার ভর 75 কেজিই হবে। তো এটা খুবই একটা ট্রিকি একটা কোশ্চেন। অনেকে কোশ্চেন পুরোপুরি না পড়েই অ্যান্সার দিতে বসে, তখন হিসাব করতে বসে, আচ্ছা জি এর মানে তো এত এত এত, তাহলে বের করে দেখি, দেখা গেল একটা অপশনের সাথে মিলতেছে, সেটা বসে নিশ্চিন্তে চলে আসে। কিন্তু আসলে তা না, কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে, এক্স্যাক্টলি কি বোঝাতে চেয়েছে। এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন না, এটা কিন্তু জাস্ট একটা আইকিউ কোশ্চেন, যে তুমি পুরোটা জিনিসটা পড়লা কিনা। পরবর্তীতে আসি যে 2 কেজি দুটি ভরের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার হলে তাদের মধ্যকার মহাকর্ষ বল কত? মহাকর্ষ বল আমরা জানি F = gm1m2/ds², তাই তো? তাহলে আমরা যদি বসাই, জি এর মান পরে আসতেছি, মধ্যবর্তী 2 কেজি দুইটা বস্তু, তার মানে তাদের গুণ করলে আলটিমেটলি 4ই দাঁড়াবে। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, 2 মিটারের স্কোয়ার করলে হয় হচ্ছে 4, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে জি। তো আমি যদি কোশ্চেনটা করতাম তাহলে কিন্তু আমি জি এর মান উল্লেখ করতাম না, অথবা জি এর মান উল্লেখ করতাম, মানে অপশানে হয়তোবা দিতাম এরকম, হয়তোবা ক নাম্বার অপশানে দিতাম জি, খ নাম্বার অপশানে দিলাম হচ্ছে 2g, ঠিক আছে, গ নাম্বার অপশানে দিতাম হচ্ছে g/2। এভাবে আমি কোশ্চেন করা যায়। অথবা কেউ যদি একটুখানি ট্রিক্স খাটাতে চায় সেক্ষেত্রে শুধুমাত্র জি এর মানটাও কিন্তু
ব্যবহার করতে পারে, যে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং সামথিং, এগুলো কিন্তু অপশান থাকতে পারে। সেটাও ক খ গ ঘ বিভিন্ন র্যান্ডম একটা পাওয়ার দিয়ে অপশান দিতে পারে। তো এটাও মাথা খাটাইতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে, জি এর মানটাও জানতে হবে। সবসময় যে ক্যালকুলেটর লাগবে এরকম চিল্লাপাল্লা করলে চলবে না, একটু মাথা খাটায় ম্যাথগুলো করলে কিন্তু অ্যান্সার মেলানো খুব ইজি। পরবর্তীতে আসি যে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। তো এই যে কোনো দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করার যে সূত্র সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তো আলটিমেটলি এল ইজ ইকুয়াল টু জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তো এভাবে হচ্ছে আমার যে কোনো দোলকের আমার হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বের করা লাগে এই সূত্র ইউজ করে। কিন্তু এখানে একটা দেখো যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, তো সেক্ষেত্রে সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল হবে 2 সেকেন্ড, তার মানে টি এর মান হবে 2। তো এত কিছু হিসাব না করে এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন হিসাবে তুমি মাথায় রাখবা যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হয় হচ্ছে 99.29 সেন্টিমিটার অথবা 0.9929 মিটার অথবা 0.993 মিটার। এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন, এটা কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন না। এই জিনিসগুলো তোমার হচ্ছে জ্ঞানমূলক হিসাবে, মানে একটা ইনফরমেশন হিসেবে তোমার মনে রাখতে হবে। পরবর্তীতে আসি যে কোনো সরল সন্ধিত গতিসম্পন্ন কণার বিস্তার যদি 3 সেন্টিমিটার হয়, সর্বোচ্চ বেগ যদি এত হয়, তাহলে কণাটির পর্যায়কাল নিচে কত, তাই তো? পর্যায়কালের সমীকরণ হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। ওমেগা মানে জানি হচ্ছে আমরা, আবার ভির একটা সমীকরণ আছে। আচ্ছা, এখানে একটা খেয়াল করো যে সর্বোচ্চ বেগ বলেছে, তাই তো? তার মানে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ওমেগা এ। তাহলে আমরা হচ্ছে এখানে ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ভি বাই এ, সেটাকে লেখা যায় ভি, আর উপরে যেহেতু চলে যাবে এ। তাহলে এর মধ্যে আমরা যদি সমীকরণের মান বসাই দিই তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এখানে পড়তে হবে ঠিকমতো কোশ্চেন যে সর্বোচ্চ বেগ, তো সেক্ষেত্রে কিন্তু ভি ম্যাক্স অ্যাপ্লাইড হবে। পরবর্তীতে আসি যে 1 মিলিমিটার স্কোয়ার প্রচ্ছদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্যের 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করা লাগবে? ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে সমীকরণ হচ্ছে y is equal to f by a ইন্টু বড় এল বাই ছোট এল। এই বড় এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, আর ছোট এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তো এখানে বলেছে 5% দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তো তাহলে এল এর মানটা আসলে হবে হচ্ছে 5L by 100। এটা আলটিমেটলি যদি তুমি সমীকরণে বসাও, ইয়ং এর গুণাঙ্কের মানও দেয়া আছে, আলটিমেটলি এফ এর মানটা বের করতে হবে, এ এর মানও দেয়া আছে। তো এর মানটা যেহেতু 1 মিলিমিটার স্কোয়ারে আছে, এটাকে আমার আলটিমেটলি মিটার স্কোয়ারে বানাইতে হবে। তো এটাই আলটিমেটলি একটুখানি কমপ্লেক্সিটি। তো এটাও খুব বড় একটা ম্যাথ না, ওয়ান স্টেপেরই ম্যাথ। জাস্ট এই ছোট এলটা কিভাবে বের করতে হবে সেটা দেখিয়ে দিলাম, এবং 1 মিলিমিটারকে আমার আলটিমেটলি মিলিমিটারে কনভার্ট করতে হবে সেটাও বলে দিলাম। পরবর্তীতে আসি যে যদি সেকেন্ডে 100টি তরঙ্গ তৈরি হয় তাহলে কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, এটাও খুবই সিম্পল একটা জিনিস, যে প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন তৈরি করতে পারে বা তরঙ্গ তৈরি করতে পারে সেটাকে তার কম্পাঙ্ক বলে, প্রতি সেকেন্ডে। তাহলে দেখ, এটা জাস্ট একটা সংজ্ঞার লাইন তুলে দিছে, তার মানে কম্পাঙ্ক এফ অথবা এন হবে হচ্ছে 100, যেহেতু প্রতি সেকেন্ডে। তাহলে পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1/n অথবা এফ, তার মানে 1/100। সিম্পল। পরবর্তীতে আসে কোন শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা হচ্ছে 1 × 10⁻⁶ ওয়াট পার মিটার স্কয়ার হলে শব্দের তীব্রতার লেভেল ডেসিবেলে কত, তাই তো? তো এটার প্রকাশ হিসাব করার জন্য সমীকরণ হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 10 log 10 I/I0, তাই তো? 10 log 10 বসালাম। আয়ের মান এখানে বলে দিছে হচ্ছে 10⁻⁶, আর আমরা প্রমাণ তীব্রতা জানি হচ্ছে 10⁻⁻12। তো আলটিমেটলি দ্বারা হচ্ছে 10 log 10 10⁶। তো আলটিমেটলি লগ যদি আমি উঠিয়ে দিই তাহলে হচ্ছে পাওয়ারটা গুণ হয়ে যায়, তার জন্য 6 × 10 আলটিমেটলি 60 ডেসিবেল। সিম্পল।
পরবর্তীতে আসি যে 27°C তাপমাত্রায় 300 মিলিলিটার পানির একটি গ্যাসকে একই চাপে রেখে 7°C তাপমাত্রায় নিয়ে আসা হলো, উহার আয়তন কত? তাই তো এটার ক্ষেত্রে আমরা যে সমীকরণটা ইউজ করব সেটা হচ্ছে আমার V1/T1 V2/T2। তাপমাত্রাটাকে অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে। প্রথম যে তাপমাত্রা দেওয়া আছে T1 সেটা হচ্ছে 27°C, তাই তো? তার মানে 273 প্লাস হচ্ছে 27 ইজ ইকুয়াল টু হচ্ছে 300 কেলভিন। T2 সেভাবে চেঞ্জ হবে, 273 প্লাস হচ্ছে 7 280 কেলভিন। তাহলে টেম্পারেচারটা কেলভিনে পরিবর্তন করলে এরপরে কি বলছে যে V1 দেওয়া আছে, আলটিমেটলি হচ্ছে V2 মান বের করতে হবে। খুব সিম্পল। পরবর্তীতে আসি যে আয়তন ও পরম তাপমাত্রার উভয় দ্বিগুণ হলে গ্যাসের চাপটা আসলে কত হবে? তো এই ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে P1 V1/T1 ইজ ইকুয়াল টু P2 V2/T2, তাই তো? এখানে আমাদের বের করতে হবে গ্যাসের চাপ, তার মানে P2। তো P2 এর মান বের করার জন্য সবগুলো একপাশে নিয়ে এসে আলটিমেটলি হচ্ছে V2 এবং T2 উভয় দ্বিগুণ হবে, তার মানে V2 হবে হচ্ছে V1 এর দ্বিগুণ আর T2 হবে হচ্ছে T1 এর দ্বিগুণ। তো আলটিমেটলি মান বসে আমার P2 মান বের হয়ে যাবে। তারপরে আসছি হচ্ছে 29°C 3 গ্রাম নাইট্রোজেনের গ্যাসের মোট শক্তি কত হবে? গ্যাসের মোট শক্তির ক্ষেত্রে সমীকরণ খুবই ইজি, যে K is equal to 3/2 nRT, তাই তো? আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। n কে আরো একটা ভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে ছোট m বাই বড় m RT। টি এর মান অবশ্যই কেলভিনে কনভার্ট করা লাগবে, তার মানে 29°C কে আমরা হচ্ছে লিখবো 273 প্লাস 29 কেলভিন, তাই তো? আর হচ্ছে এই m মানে হচ্ছে যতটুকু আছে, আর m মানে হচ্ছে বড় m মানে হচ্ছে মোলার ভর, আছে হচ্ছে 3 গ্রাম, তাই তো? তাহলে 3, আর নাইট্রোজেনের হচ্ছে মোলার ভর হচ্ছে 27 RT। তো আলটিমেটলি মান বসায় দিয়ে হিসাব করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের ম্যাথ সলভ ক্লাস, যে প্রত্যেকটা অধ্যায় থেকে যে টপিক্সের উপরে যে সূত্র ব্যবহার করে আসলে ম্যাথসগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এটা একটা ডেমোর মতো, যে এই এক্স্যাক্ট সেম ম্যাথগুলো আসবে এরকম না, তবে একই কনসেপ্টের একই ইকুয়েশন ব্যবহার করে ম্যাথসগুলো এভাবে কিন্তু আসতে পারে। কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের মেডিকেল থেকে সংগ্রহ করা। তো এগুলো প্র্যাকটিস করে আলটিমেটলি এরকম সিমিলার ম্যাথগুলো প্র্যাকটিস করে কিন্তু আলটিমেটলি সবগুলো ম্যাথ সলভ করা সম্ভব। তো এক্ষেত্রে আরও একবার বলি যে আমি সবসময় বলি যে ফিজিক্স আসল যে তোমরা মেডিকেল পরীক্ষা দিবা বা যে কোনো তোমরা যে পরীক্ষাগুলো দিবা শর্ট এক্সামগুলো, সেখানে ফিজিক্সের ম্যাথসগুলো সবার হচ্ছে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোশ্চেনের শেষে দেওয়ার চেষ্টা করবা। সেক্ষেত্রে হবে কি, ম্যাথের অ্যান্সার না মিললে মাথাটা একটুখানি ঘাবড়িয়ে যায়, সেক্ষেত্রে অন্যান্য কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা ক্রিয়েট হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের সবসময় সাজেশন দিব যে ম্যাথসগুলো হচ্ছে সবার লাস্টে করার ক্ষেত্রে। তো এতটুকুই। পরবর্তী ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।